জীবনটা ঠিক যেন একটা পাহাড়ি রেলওয়ে স্টেশনের মতো। রোজ কত শত মানুষের আনাগোনা, কত ট্রেনের দুরন্ত হুইসেল, কিন্তু মানুষ ওঠে আমাদের জীবনের কামরায়। কিছু মানুষ তাদের গন্তব্য এলে নেমে যায়, কিন্তু কিছু সম্পর্ক থেকে যায় ঠিক সেই সমান্তরাল লোহার লাইন দুটোর মতো। পাশাপাশি চলে অনন্তকাল। তাদের গন্তব্যও এক, পথও এক, কিন্তু একে অপরকে ছুঁতে পারে না। এই গল্পটাও তেমনই এক সমান্তরাল লাইনের, যা শুরু হয়েছিল উত্তরের এক মেঘে ঢাকা পাহাড়ের কোলে। নর্থ বেঙ্গলের শীতটা যেন শুধু শরীরে নয়, সোজা এসে বেঁধে হারে, বিশেষ করে কার্শিয়াংয়ে। আর এখানে আছে পাহাড়ি বাঁকের ছোট্ট একটি ক্যাফে, যার নাম ম্যাকাও। জানালার বাইরের আকাশটা আজ সকাল থেকেই ঘন মেঘে ঢাকা। দূরে পাইন বনের সারি যেন কুয়াশার চাদর মুড়ি দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। কাঁচের জানালায় জমে থাকা শিশির বিন্দুগুলো গড়িয়ে পড়ছে ধীরে ধীরে, ঠিক যেমন করে মানুষের গাল বেয়ে নিস্তব্ধে জল গড়িয়ে পড়ে। টেবিলের এক কোণে বসেছিল ঋদ্ধিমান, 24-25 বছরের এক যুবক, পরনে একটা গাঢ় নীল রঙের জ্যাকেট। তার সামনে খোলা রয়েছে প্রাচীন ইতিহাসের একটা বেশ মোটা বই। ইতিহাস, বিশেষ করে এই পাহাড়ি জনপদে হারানো প্রাচীন ইতিহাস তাকে ভীষণ টানে। এছাড়া শব্দের জালবোনা তার নেশা। সে একজন লেখক, তবে আজ বইয়ের পাতায় বা ডায়েরির কালিতে তার মন বসছে না। তার সমস্ত মনোযোগ বাইরের ওই ধূসর রহস্যময় প্রকৃতির দিকে। ক্যাফের মালিক মধ্যবয়স্ক দার্জিলিংয়ের আদি বাসিন্দা দাউস দাজু। দাজু লোকটা বেশ রসিক এবং প্রাণখোলা। ঋদ্ধিমানের দিকে তাকিয়ে দাজু নিজের ভাঙা ভাঙা বাংলায় বলল, কি ব্রাদার, আজ কি ইতিহাস মাথায় ঢুকছে না, নাকি কুয়াশা দেখে রোমাঞ্চ জাগছে মনে? আরে একা এলে কিন্তু মন এমনিতে উড়ু উড়ু করে। ঋদ্ধিমান মৃদু হেসে কফির কাপে চুমুক দিয়ে বলল, ইতিহাস তো কবেই তৈরি হয়ে গেছে রাজু, কিন্তু এই মেঘলা দিনে এই পাইন বনের দিকে তাকিয়ে মনে হচ্ছে নতুন কোনো গল্প লিখতে পারলে বেশ হতো। ঠিক সেই মুহূর্তেই ক্যাফের কাচের দরজাটা সজোরে ঠেলে হুড়মুড় করে ভেতরে ঢুকলো একটি মেয়ে। কাঁধে বেশ একটা বড় আর মজবুত ব্যাগ, হাতে একটা আধখোলা ছাতা। তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে দরজার সামনের পাপোশে পা আটকে শটান পতন, মানে একেবারে যাকে বলে সশব্দে ধপাস। কথায় আছে, জীবনের দগদগে ক্ষতগুলো শুকিয়ে গেলেও ক্ষত চিহ্ন বা আঘাতের দাগ থেকে যায় আজীবন। কেউ কেউ সেই দাগটাকে জীবনের অঙ্গ ভেবে সব ভুলে এগিয়ে যায় ভবিষ্যতের দিকে, আবার কেউ কেউ সেই ক্ষত চিহ্নটা লুকোতেই কাটিয়ে দেয় একটা গোটা জীবন। আবার কিছু মানুষ আছে, বাইরে থেকে যাদের ক্ষত শুকিয়ে গেছে মনে হলেও বাস্তবে তারা বিষাক্ত সংক্রমণে আক্রান্ত। কেমন হবে এরকম একজন মানুষের জীবনে যদি আগমন হয় এক আগন্তুকের? পুরনো সব হিসেব ভুলিয়ে আগন্তুক কি সূচনা করবে নতুন এক অধ্যায়ের, নাকি বহুকাল আগে শুকিয়ে যাওয়া দগ্ধ চিহ্ন পুনরায় পরিণত হবে দাবানলে? শুনতে থাকুন আজকের গল্প দেবার্জুন নাথ চক্রবর্তীর কলমে কাঞ্চনজঙ্ঘা ও একটি ট্রেনের টিকিট। মেয়েটি মেঝেতে বসে পড়েই এক করুণ অথচ মজাদার আর্তনাদ করে উঠল। দাজু চোখ বড় বড় করে কাউন্টার থেকে ছুটে এলো। আরে ম্যাডাম, ঠিক আর গোর আস্তু আছে তো? এখানে ডাক্তার পেতে কিন্তু সেই শিলিগুড়ি দৌড়াতে হবে। ঋদ্ধিমানও নিজের বইটা বন্ধ করে চেয়ার ছেড়ে উঠে এলো। মেয়েটি ততক্ষণে ফ্লোর থেকে নিজের কাঁধের ব্যাগটা সামলাতে ব্যস্ত। ঋদ্ধিমান একটা হাত বাড়িয়ে দিল তার দিকে। মেয়েটি বিরক্তি আর লজ্জা মাখানো মুখটা তুলে তাকাল। প্রথম দর্শনেই ঋদ্ধিমানের মনে হলো যেন কার্শিয়াংয়ের সমস্ত লুকিয়ে থাকা রোদ্দুর এই মেয়েটার মুখে এসে পড়েছে।
বড় বড় দুটো মায়াবী চোখ, কিন্তু সেই চোখের গভীরে এক মুহূর্তের জন্য যেন একটা অদ্ভুত ক্লান্তি, একটা চাপা পড়া বেদনার ঝলক দেখতে পেল ঋদ্ধিমান। অথচ পরক্ষণেই তার ঠোঁটের কোণে ফুটে উঠল একটা বোকা বোকা মিষ্টি হাসি। থ্যাংক ইউ। ঋদ্ধিমানের শক্ত হাতটা ধরে উঠে দাঁড়ালো মেয়েটি। আসলে আপনাদের এই মেঘের দেশে পাপোশগুলো বড্ড খলনায়ক, একটু অন্যমনস্ক হলে পা টেনে ফেলে দেয়। পাপোশের দোষ নয়, দোষটা আপনার তাড়াহুড়োর। এই শান্ত পাহাড়ে এসে এত তাড়া কিসের আপনার? মেয়েটি নিজের নীল স্কার্ফটা ঠিক করে একটু হাঁপাতে হাঁপাতে বলল, তারা তো ট্রেনের, কালকের ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরতে হবে আমাকে, আর আমার এখনো প্যাকিংয়ের অর্ধেক বাকি। ও বাই দ্য ওয়ে, আমি অহেলি। ঋদ্ধিমান। দাজু ততক্ষণে 2 কাপ ধোঁয়া ওঠা গরম কফি নিয়ে হাজির। নিন ম্যাডাম, আপনার ভরে যাওয়া সেলিব্রেশনে স্পেশাল কফি, একেবারে ফ্রি। অহিলি খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে যেন ক্যাফের ভেতরের গম্ভীর স্যাঁতস্যাঁতে পরিবেশটা এক নিমেষে স্নিগ্ধ ও হালকা হয়ে গেল। ঋদ্ধিমান আর অহিলি বসল মুখোমুখি টেবিলে। শুরু হলো টুকটাক কথা। অহিলি ভ্রু কুঁচকে টেবিলের উপর রাখা মোটা বইটার দিকে তাকালো। বইটা কিসের? প্রাচীন ইতিহাস। পাহাড়ের কোলে লুকিয়ে থাকা পুরনো সভ্যতার গল্প করছিল। বাপরে, আপনি তো দেখছি রীতিমতো স্কলার মানুষ। আমি তো ইতিহাসের বই খুললেই ঘুমিয়ে পড়ি। পরীক্ষার আগের রাতে ইতিহাস বইটা ছিল আমার বেস্ট স্লিপিং পিল। তবে শুধু ইতিহাস নয়, আমি লিখতেও ভালোবাসি। লেখক? বাহ, তাহলে তো আমাকে নিয়ে একটা দুর্দান্ত গল্প লিখে ফেলতে পারেন। হ্যাঁ, পাহাড়ের বুকে এক আছাড় খাওয়া মেয়ের ট্র্যাজেডি। অহিলির কথায় যেমন প্রাণখোলা হাসি, তেমনি কথার মাঝে হঠাৎ হঠাৎ সে ভীষণ চুপ করে যাচ্ছে, যেন কোনো এক গভীর শূন্যতা তাকে তাড়া করে ফিরছে। ঋদ্ধিমান খুব তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করল, অহিলি যখন হাসছে তার চোখের তারায় এক বিষণ্ণতা লুকিয়ে আছে, যেন সে অনেক কিছু লুকোতে চাইছে এই হাসির আড়ালে। কেউ একজন যেন তার হৃদয়টা খুব যত্ন করে ভেঙে দিয়ে গেছে, আর সে সেই কাঁচের টুকরোগুলো নিজের ভেতরেই বয়ে বেড়াচ্ছে। আপনি তো কাল ফিরছেন বললেন, তা কোথায় ফিরছেন? কলকাতা। অয়েলি কফির কাপে চুমুক দিয়ে জানালার বাইরে তাকালো। তার গলার স্বর হঠাৎ ভারী হয়ে এলো। ফিরতে তো সবাইকে হয়, গন্তব্য তো ওই একটাই স্টেশন। মাঝপথে যতই সুন্দর পাহাড় আসুক, উপত্যকা আসুক, ট্রেন তো আর সেখানে চিরকাল থেমে থাকতে পারে না, তাই না? তাকে সিগন্যাল মেনে এগিয়ে যেতেই হয়, ফেলে যেতে হয় অনেক কিছু। অহিলির কথায় একটা চাপা দীর্ঘশ্বাস ছিল। ঋদ্ধিমান বুঝলো এই মেয়েটার ভেতরে একটা না বলা গল্প আছে। আচ্ছা, কিন্তু সব ট্রেন কি নির্দিষ্ট স্টেশনে ফেরে? কিছু কিছু ট্রেন আবার লাইনচ্যুতও হয়, আবার কিছু ট্রেন আছে যারা শুধু ছুটতেই ভালোবাসে, কোনো স্টেশনের মায়া তাদের বাঁধতে পারে না। অহিলি একটু অবাক হয়ে তাকালো ঋদ্ধিমানের দিকে। এই প্রথম কেউ তার কথার এমন অদ্ভুত অথচ সুন্দর জবাব দিল। বাইরে ততক্ষণে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। কুয়াশা আরো ঘন হয়ে আসছে কার্শিয়াংয়ের বুকে। উত্তরের এই মায়াবী শহরে একটা ক্যাফের ভেতর দুটো সম্পূর্ণ অচেনা মানুষ যেন একটা অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে যাচ্ছে। তাদের দুজনেরই কালকের টিকিট কাটা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, কিন্তু তারা কেউ জানে না আগামীকালে সেই দীর্ঘ ট্রেন যাত্রা তাদের জন্য নিয়তির কোন চমক লুকিয়ে রেখেছে। নিউ জলপাইগুড়ি বা এনজিপি স্টেশন হলো একটা বিশাল মোহনার মতো। পাহাড়ের বুক চিরে নেমে আসা শান্ত নদীগুলো যেমন এখানে এসে শহরের কোলাহলে মিশে যায়, ঠিক তেমনই পাহাড় থেকে ফেরা মানুষগুলো এখানে এসে নিজেদের রোজকার জীবনের ট্র্যাকে ফিরে যাওয়ার জন্য লাইনে দাঁড়ায়। ট্রেনের হুইসেলগুলো যেন এক একটা বিদায়ী সুর।
কিছু মানুষ টিকিট কাটে বাড়ি ফেরার আনন্দে, আর কিছু মানুষ টিকিট কাটে পুরনো স্মৃতি থেকে বহু দূরে পালানোর জন্য। স্টেশন মানেই এক অদ্ভুত জংশন, যেখানে হাজারো মানুষের গল্প এক মুহূর্তের জন্য একে অপরের সঙ্গে ধাক্কা খায়, তারপর আবার যে যার গন্তব্যের দিকে ছুটে যায়। কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এসি 2 টায়ার কামরা। জানালার ধারে লোয়ার বার্থে বসে আছে ঋদ্ধিমান। তার হাতে ধরা একটা গাঢ় রঙের ফাউন্টেন পেন। নীলকালির নিপটা তার ডায়েরির সাদা পাতার উপর দ্রুত ছুটছে। সে ঠিক গল্প লিখছে না, বরং পাহাড়ে ফেলে আসা মেঘগুলোকে আর কুয়াশার গন্ধটাকে খাতায় বন্দি করার চেষ্টা করছে। ঠিক তখনই তার সামনের সিটে ধপাস করে একটা ভারী ট্রলি ব্যাগ রাখার শব্দ হলো। আবার এই ভারী ব্যাগ, তোর কুলিরা যা দাম হাঁকাচ্ছে আজকাল, মনে হচ্ছে ট্রেনের টিকিটের চেয়ে মালপত্তরের ভাড়া বেশি। একটা ভীষণ চেনা আর মিষ্টি গলা শুনে ডায়েরি থেকে মুখ তুলল ঋদ্ধিমান। অহিলি, সে নীল স্কার্ফ, চোখে মুখে সেই চেনা তাড়াহুড়ো আর ঘাম। আরে আপনি পাহাড়ের পাপোশ থেকে সোজা কাঞ্চনকন্যার কামরায়? এই, আপনি আমাকে ফলো করছেন না? তুমি সেটা ঐতিহাসিক লেখক। ঋদ্ধিমান মৃদু হেসে তার ফাউন্টেন পেনের ঢাকনাটা সযত্নে বন্ধ করল। ইতিহাস ফলো করা যায় অহেলি, মানুষকে নয়। আমাদের সিটের টিকিটটা 1 মাস আগে কাটা। বরং বলা যায় নিয়তি আমাদের এই একই কামরায় এসে দাঁড় করিয়েছে। তবে এবার আর পাপোশ নেই, তাই আমরা পড়ারও কোনো ভয় নেই, তাই নিশ্চিন্তে বসতে পারি। অহিলি খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে কামরার গুমট ভাবটা যেন এক লহমায় কেটে গেল। তাদের এই হাসি খুশি আলাপচারিতায় হঠাৎ ব্যাঘাত ঘটল পাশের সিট থেকে আসা এক গগনভেদী কাশিতে। এক মধ্যবয়স্ক ভদ্রলোক, চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে একটা চেক শার্ট আর গলায় মাফলার জড়ানো, হাতে ধরা খবরের কাগজ। আহা, নিয়তি নয় মশাই, নিয়তি নয়। সবই ওই IRCTC-র অ্যালগোরিদম। ওদের কম্পিউটার মাঝে মধ্যেই এমন চমকপ্রদ খেলা দেখায় যে চেনা জানা মানুষ এক জায়গায় জুটে যায়। আমি ভবতোষ নন্দী। বউবাজারের কাছে আমার একটা ব্যাগের কারখানা আছে। এই পাহাড়ে এসেছিলাম গিন্নিকে নিয়ে একটু হাওয়া বদল করতে, কিন্তু যা ঠান্ডা বাপু, আমার গিন্নির তো জয়েন্টের ব্যথা বেড়ে টেরে সে একসা। সে এখন ওই দিকেরই সিটে কম মলমুড়ি দিয়ে ঘুমাচ্ছে। ভবতোষবাবুর কথা বলার ধরনে ঋদ্ধিমান আর অহিলি দুজনেই বেশ মজা পেল। ট্রেন ছেড়ে দিল একটা লম্বা তীক্ষ্ণ হুইসেল দিয়ে। জানালার বাইরে আস্তে আস্তে পিছিয়ে যেতে শুরু করলো নর্থ বেঙ্গলের চা বাগান, সারি সারি সুপারি গাছ আর দূরে আবছা হয়ে আসা কাঞ্চনজঙ্ঘার রেখা। অহিলি এক দৃষ্টে তাকিয়ে রইল জানালার বাইরের দিকে। তার চোখের সেই চঞ্চলতা হঠাৎ করেই যেন কর্পূরের মতো উড়ে গেল। ভবতোষবাবু ততক্ষণে চাওয়ালার কাছ থেকে 3 ভাঁড় গরম চা নিয়ে এসেছেন। ধরুন, ট্রেনের এই ভাড়ের চা না খেলে জার্নিটাই মাটি মশাই। হ্যাঁ, ধরুন। চায় চুমুক দিয়ে অহিলি হঠাৎ জানালার দিক থেকে মুখ ফিরিয়ে বলল, আচ্ছা ভবতোষ কাকু, আপনাদের ব্যাগগুলো কি খুব মজবুত হয়? মানে মানুষের মনের চেয়েও শক্ত? ভবতোষবাবু একটু থতমত খেয়ে গেলেন। হাতের চায়ের ভাঁড়টা নামিয়ে রেখে বললেন, মনের চেয়ে? আরে মা, মন তো কাঁচের মতো, টুপ করে হাত থেকে পড়লেই ভাঙে। আর আমার কারখানার ব্যাগ হলো গিয়ে খাঁটি মেটেরিয়াল, সহজে ছেড়ে না। তবে হ্যাঁ, ব্যাগের চেন একবার কেটে গেলে যেমন জোড়া লাগানো মুশকিল, মনের বেলাতেও বোধহয় ওই একই ব্যাপার। ঋদ্ধিমান তীক্ষ্ণ দৃষ্টিতে অহিলির দিকে তাকালো। মেয়েটার কথায় বারবার একটা গভীর শূন্যতার ভাঙনের সুর বেজে উঠছে। সন্ধ্যা নেমে এসেছে। ট্রেনের কামরায়
আলো একটু ম্লান। ভবতোষবাবু আবার বার্থে উঠে নাক ডাকা শুরু করেছেন, যা ট্রেনের চাকার শব্দের সঙ্গে দিব্যি পাল্লা দিচ্ছে। ঋদ্ধিমান হঠাৎ নিস্তব্ধতা ভেঙে খুব শান্ত গলায় প্রশ্ন করল, এত অভিমান কিসের আপনার? অহিলি চমকে উঠল। অভিমান? কার উপর? জানালার বাইরে ওই ফেলে আসা পাহাড়গুলোর উপর নাকি নিজের উপর? অহিলি একটা দীর্ঘশ্বাস ফেলল। পাহাড় তো একই জায়গায় দাঁড়িয়ে থাকে ঋদ্ধিমান। যারা কথা দিয়েও মাঝপথে হাত ছেড়ে চলে যায়, তারা তো ওই ট্রেনের মতোই, একটা স্টেশনে থামে, একটু আসা জায়গায়, তারপর আবার নিজেদের গন্তব্যে ছুটে যায়। ফেলে রেখে যায় শুধু প্ল্যাটফর্মের এক বুক শূন্যতা। ঋদ্ধিমান কিছু বলতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ট্রেনটা একটা প্রবল ঝটকা দিয়ে এমার্জেন্সি ব্রেক কষল। বিকট শব্দে ট্রেনের চাকা ঘষতে গেল লোহার লাইনের উপর। অহেলি কোনোভাবেই তাল সামলাতে পারল না। সামনের দিকে ছিটকে আসছিল সে। ঋদ্ধিমান দ্রুত হাত বাড়িয়ে তাকে শক্ত করে ধরে ফেলল। দুটো হাত এক হলো। ঋদ্ধিমানের আঙুলের ডগায় অহেলির হাতের ঠান্ডা কাঁপা কাঁপা স্পর্শ। এক মুহূর্তের জন্য দুজনের চোখ একেবারে মুখোমুখি। অহেলির চোখে স্পষ্ট ভয়, কিন্তু সে ভয়ের ঠিক আড়ালে ঋদ্ধিমান দেখতে পেল এক অদ্ভুত নির্ভরতা। যেন অনেক দিন পর কেউ তাকে এত শক্ত করে পতন থেকে বাঁচালো। ঋদ্ধিমান ফিসফিস করে বলল, ঠিক আছেন? তার গলাটাও যেন একটু কেঁপে উঠল। অহেলি দ্রুত হাত সরিয়ে নিয়ে সিটে হেলান দিল। বুকটা ধরফর করছে তার। হ্যাঁ, মানে হঠাৎ কি হলো? মানে ট্রেনটা এমন করলো কেন? সিগন্যাল হয়তো। ঋদ্ধিমান জানালার বাইরে উকি দিয়ে শান্ত স্বরে বলল, ট্রেনের লাইনে মাঝে মাঝে এরকম আচমকা লাল সিগন্যাল পড়ে, থামতেই হয়। কিন্তু মুশকিল কখন জানেন তো? জীবনের লাইনে যখন লাল সিগন্যাল পড়ে, আমরা সেটাকে অগ্রাহ্য করে পুরনো গতিতেই ছুটতে চাই, আর তখনই আসল অ্যাক্সিডেন্টটা হয়। জীবনে থামতে জানাটাও খুব জরুরি। অহিলি কোনো উত্তর দিল না, কিন্তু তার চোখের কোণটা চিকচিক করে উঠল কামরার আবছা আলোয়। সে আবার মুখ ঘুরিয়ে নিল জানালার দিকে। বাইরের ঘুটঘুটে অন্ধকারে কাঁচের উপর ভেসে উঠেছে তার নিজের প্রতিবিম্ব, আর সেই প্রতিবিম্বর ঠিক পাশেই কাঁচের উপর দেখা যাচ্ছে ঋদ্ধিমানের স্থির গভীর চোখের ছায়া। ট্রেনটা আবার একটা হুইসেল দিয়ে চলতে শুরু করল, অন্ধকারে অজানা কোনো স্টেশনের দিকে। দুটো সমান্তরাল লাইন যেন এই প্রথম একে অপরের খুব কাছাকাছি আসার চেষ্টা করছে। রাতের কাঞ্চনকন্যা এক্সপ্রেসের একটা নিজস্ব ছন্দ আছে। চাকার একটানা খট 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 শব্দটা যেন কোনো এক প্রাচীন ঘড়ির পেন্ডুলামের মতো সময়ের হিসেব কষে চলে। এসি টু টায়ার কামরার আলো ততক্ষণে নিভিয়ে দেওয়া হয়েছে। শুধু করিডোরের মাথায় একটা টিমটিমে নীল আলো জ্বলছে। জানালার বাইরের ঘুটঘুটে অন্ধকারে মাঝে মাঝে দু একটা ঘুমন্ত স্টেশনের সোডিয়াম ব্যাপারপাতি চোখের নিমেষে পার হয়ে যাচ্ছে, ঠিক যেমন আমাদের জীবন থেকে কিছু উজ্জ্বল মুহূর্ত হঠাৎ করেই হারিয়ে যায়। ভবতোষবাবুর নাক ডাকার আওয়াজটা এখন আর অতটা কানে লাগছে না, বরং ট্রেনের ছন্দের সঙ্গে বেশ মানিয়ে গেছে। কামরার বাকি যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন। শুধু দুটো বার্থে এখনো ঘুম নামেনি। অহিলি একটা পাতলা চাদর গায়ে জড়িয়ে জানালার কাঁচে কপাল ঠেকিয়ে বাইরের অন্ধকার দেখছিল। এসির ঠান্ডায় তার নাকটা সামান্য লাল হয়ে গেছে। ঋদ্ধিমান নিজের লোয়ার বার্থে বসে চুপচাপ তাকেই পর্যবেক্ষণ করছিল। এই মেয়েটার ভেতরে অদ্ভুত একটা বৈপরীত্য আছে। কখনো সে পাহাড়ি ঝর্ণার মতো চঞ্চল, আবার কখনো এই রাতের অন্ধকারের মতোই রহস্যময় আর স্তব্ধ। বাইরে তো খুব অন্ধকার, কি খুঁজছেন? নিস্তব্ধতা ভেঙে ফিসফিস করে কথা বলল ঋদ্ধিমান। অহিলি চমকে ঘাড় ঘোরালো, তারপর একটু ম্লান হেসে বলল, অন্ধকারেই তো হারানো জিনিসগুলো আরো বেশি করে মনে পড়ে। আলোতে তো সবকিছুই বড্ড স্পষ্ট।
সেখানে লুকোনোর কোনো জায়গা নেই। আচ্ছা ঋদ্ধিমান, এই যে দুটো ট্রেন যখন রাতের অন্ধকারে হুশ করে একে অপরকে ক্রস করে যায়, তখন ভেতরের যাত্রীরা কেউ কাউকে দেখতে পায় না, অথচ 1 সেকেন্ডের জন্য তারা একে অপরের কত কাছাকাছি আসে, তাই না? অন্ধকার ক্রসিংগুলো এরমই হয়, একটা তীব্র বাতাসের ঝাপটা, একটা শিভারিং, তারপর যে যার লাইনে। ঋদ্ধিমান তার ব্যাগ থেকে একটা বই বের করে কোলের উপর রাখল। অহিলির নজর গেল সেই দিকে। আবছা আলোতেও বইয়ের মলাটটা চকচক করছে। কি বই ওটা? আপনার সেই ইতিহাস? না, ইতিহাস নয়, তবে এটা আমারই লেখা একটা উপন্যাস, সবে মাত্র ছাপা হয়ে বেরিয়েছে। নাম কালচক্রে বাধা হৃদয়। অহিলি একটু ঝুঁকে এসে বইয়ের নামটা পড়ল। কালচক্রে বাঁধা হৃদয়। বাবা, নামটা বড্ড ভারী। কালচক্রে তো মানুষ বাধা পড়ে ঋদ্ধিমান, কিন্তু হৃদয় কি সত্যি কোনো নির্দিষ্ট সময় বা চক্রে বাধা পড়ে? হৃদয় তো বড্ড স্বাধীন, সে তো কোনো সিগন্যাল, কোনো টাইম টেবিল কিছুই মানে না। ঠিকই বলেছেন। ঋদ্ধিমান বইয়ের পাতা আলতো করে উল্টাতে উল্টাতে বলল, হৃদয় টাইম টেবিল মানে না বলেই তো অ্যাক্সিডেন্টগুলো হয়। আমরা ভুল স্টেশন নেমে পড়ি, ভুল ট্রেনের জন্য অপেক্ষা করি। এই উপন্যাসের গল্পটাও তেমন এক ভুল স্টেশনে আটকে পড়া যাত্রীর। সে নিজের অতীতকে কিছুতেই ভুলতে পারছে না, আর না ছাড়তে পারছে। অহিলি দু চোখ ছলছল করে উঠল হঠাৎ। সে দ্রুত চোখ নামিয়ে নিল। জানেন ঋদ্ধিমান, আমার জীবনের ট্রেনটাও না একসময় খুব সঠিক লাইনেই চলছিল। তারপর হঠাৎ একদিন কোনো সিগন্যাল ছাড়াই উল্টো দিক থেকে আসা একটা এক্সপ্রেস ট্রেন সব তছনছ করে দিল। ঋদ্ধিমান কোনো কথা বলল না। সে জানে এই মুহূর্তে অহিলির কোনো উপদেশের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু একজন শ্রোতার। আমার আর অনিকের বিয়ে ঠিক হয়েছিল। অহিলির গলাটা একটু ধরে এলো, তবে সে নিজেকে সামলে নিল দ্রুত। সব ঠিকঠাক ছিল, কাঠ ছাপা হয়ে গেছিল, শপিং শেষ, কিন্তু বিয়ের ঠিক 15 দিন আগে অনেক হঠাৎ জানালো ওই বিয়েটা করতে পারবে না। ওর নাকি দম বন্ধ হয়ে আসছে, ও অন্য কাউকে ভালোবাসে, যাকে নিয়ে ও গত 4 বছর ধরে আমাকে মিথ্যে বলে আসছিল। ভাবুন তো, একটা মানুষ আমার সাথে একই কামরা সফর করছিল, অথচ আমি টেরই পাইনি যে ওর টিকিটটা অন্য গন্তব্যে। অহিলি একটা শুকনো হাসি হাসার চেষ্টা করলো, কিন্তু সেটা কান্নার চেয়েও করুণ শোনালো। ঠিক সেই রকমই এক ভারী আবেগঘন মুহূর্তে হঠাৎ উপরের বার্থ থেকে ভবতোষবাবু ঘুমের ঘোরে বিকট চিৎকার করে উঠলেন। আরে চেনটা ভালো করে লাগা, ব্যাগের চেন ফাটলে কাস্টমার গাল পারবে। হ্যাঁ, লাল সুতো দে, লাল সুতো দে। এই আকস্মিক চিৎকারে ঋদ্ধিমান আর অহিলি দুজনেই চমকে লাফিয়ে উঠেছিল, কিন্তু পরক্ষণেই ভবতোষবাবুর কথাগুলো বুঝতে পেরে দুজনেই নিজেদের মুখ চেপে ধরল। হাসিতে ফেটে পড়তে চাইলেও কামরার বাকিদের কথা ভেবে শব্দ করা বারণ। অহিলির চোখ থেকে টপ টপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু এবার সেটা কান্নায় নয়, হাসির চোটে। হাসতে হাসতেই সে ঋদ্ধিমানের হাতের উপর নিজের হাতটা রাখল। ভবতোষ কাকু আমার হার্ট ফেল করিয়ে দিচ্ছিলেন আরেকটু হলে। থ্যাংক গড উনি ছিলেন, না হলে আমার সেন্টিমেন্টাল ডায়লগগুলো পুরো সিরিয়ালের মতো হয়ে যাচ্ছিল। ঋদ্ধিমানও হাসি মুখে তাকালো অহিলির দিকে। মেয়েটার চোখের জল আর হাসি মিলে মিশে এক অদ্ভুত মায়ার সৃষ্টি করেছে। আর হাতের উপর অহিলির নরম হাতের স্পর্শ। কেউ হাত সরালো না। ওই আবছা নীল আলোয় ছুটে চলা ট্রেনের শব্দে একটা অদৃশ্য স্টেশনে যেন তাদের দুজনের ট্রেনে একই সঙ্গে এসে দাঁড়ালো। কিন্তু তখনই
অহিলি এমন একটা কথা বলল যা ঋদ্ধিমানকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। হাসি থামিয়ে অহিলি খুব শান্ত সিরিয়াস গলায় বলল, আমি কিন্তু কাল সকালে শিয়ালদা বা হাওড়া পৌঁছাচ্ছি না ঋদ্ধিমান। আমার টিকিট মাঝপথের একটা স্টেশনের, মালদা টাউন। ভোরবেলা ট্রেন ওখানে থামবে। মালদা কেন? কারণ অনেক কাল সকালে মালদা স্টেশনে আসছে। ও আমাকে মেসেজ করেছিল, শেষবারের মতো একবার দেখা করতে চাই, ক্ষমা চাইতে চাই। আমি কার্শিয়াং গিয়েছিলাম এসব কিছু থেকে পালাতে, কিন্তু পাহাড় আমায় শেখালো পালিয়ে কোনো লাভ নেই, নিজের ডিব্বা নিজেকেই জুড়তে হবে। অহিলির গলায় একটা অদ্ভুত দৃঢ়তা। ঋদ্ধিমান স্তব্ধ হয়ে বসে রইল। তার মনে হলো ট্রেনটা যেন হঠাৎ করে লাইনটা পরিবর্তন করল। একটা অজানা শঙ্কা, একটা সূক্ষ্ম ব্যথার অনুভূতি তাকে ঘিরে ধরল। কাল ভোরেই অহিলি নেমে যাবে। তাদের এই সমান্তরাল যাত্রা কি তবে মাঝপথেই শেষ? জানালার বাইরে একটা মালগাড়ি বিকট শব্দ করে তাদের ক্রস করে গেল। ঋদ্ধিমান অনুভব করল তার লেখা কালচক্রে বাঁধা হৃদয়ের পাণ্ডুলিপিটা যেন তার চোখের সামনেই বাস্তব হতে শুরু করেছে। নিয়তির ট্র্যাকে চড়াই উতরাই সবেমাত্র শুরু হলো। রাতের অন্ধকার আর ভোরের আলোর মধ্যে একটা অদ্ভুত সন্ধিক্ষণ থাকে, যাকে পাহাড়ি ভাষায় বলে ম্যাজিক আওয়ার। এই সময় চারিপাশের পৃথিবীটা কেমন যেন মায়াবী আর অস্পষ্ট হয়ে ওঠে। কাঞ্চনকন্যা এক্সপ্রেসের কামরাতেও সেই অস্পষ্ট মায়া এসে ভিড় করেছে। জানালার বাইরের অন্ধকারটা ফিকে হয়ে এখন গাঢ় নীল রূপ নিয়েছে। মালদহ টাউন স্টেশনে পৌঁছতে আর মাত্র 20 মিনিট বাকি। ঋদ্ধিমানের চোখের পাতা এক মুহূর্তের জন্যও এক হয়নি সারা রাত। চুপচাপ শুয়ে ট্রেনের ছাদের দিকে তাকিয়েছিল। তার বুকের ভেতর একটা চাপা অস্বস্তি, একটা অদ্ভুত শূন্যতা। এই তো কয়েক ঘন্টা আগের আলাপ, অথচ মনে হচ্ছে অহিলি যেন তার বহু পরিচিত কোনো এক অধ্যায়, যার পাতাগুলো সে সবেমাত্র পড়তে শুরু করেছিল। আর আজ ভোরেই সে বইটা আচমকা বন্ধ হয়ে যাবে। উল্টো দিকের বার্থে অহিলি ততক্ষণে উঠে বসেছে। তার সেই বড় ট্রলি ব্যাগটা গোছানো শেষ। চোখে মুখে একটা চাপা উত্তেজনা, অদ্ভুত এক কাঠিন্য। জানালার বাইরের ফিকে আলোর ছায়া তার মুখে এসে পড়েছে। ঘুমালেন না? ঋদ্ধিমানের গলা শুনে চমকে তাকালো অহিলি। যে যাত্রীর গন্তব্য অজানা, তার কি ঘুম আসে ঋদ্ধিমান? একটা স্টেশনে নামতে হবে ঠিকই, কিন্তু সেই প্ল্যাটফর্মে পা রাখার পর কোন দিকে হাঁটবো সেটাই তো জানি না। অহিলি একটা ম্লান হাসি হাসার চেষ্টা করল। প্ল্যাটফর্মে পা রাখলেই সব পরিষ্কার হয়ে যায় না। মাঝে মাঝে ওয়েটিং রুমে বসে নিজের জন্য একটু সময় নিতে হয়। সব ট্রেনের তো আর ওই কানেক্টিং ট্রেন থাকে না, কিছু জার্নি সেখানেই শেষ করে দিতে হয়। ঋদ্ধিমান উঠে বসে খুব শান্ত গলায় কথাগুলো বলল। ঠিকই গম্ভীর আর আবেগঘন পরিবেশের মাঝখানেই ওপরের বার্থ থেকে একটা বিকট হাই তোলার শব্দ শোনা গেল। ভবতোষবাবু চোখ মুছতে মুছতে উঠে বসেছেন। মালদহ এসে গেলে নাকি? হ্যাঁ ও মশাই, ওহ কিন্নি তো আবার সকালে উঠেই গরম জলে ফ্লাক্স চাই। এই স্টেশনে কি চাটা কিছু পাওয়া যাবে? যা ঠান্ডা, মনে হচ্ছে হিমালয়টা ট্রেনের ছাদে করে মালদহ অব্দি চলে এসেছে। হ্যাঁ, ভবতোষবাবুর কথায় গুমোট পরিবেশটা এক লহমায় যেন একটু হালকা হয়ে গেল। অহেলি হেসে ফেলল। হ্যাঁ কাকু, মালদা এসে গেছে, আমি এখানেই নামবো। আপনাদের সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। ভবতোষবাবু একটু অবাক হলেন। হ্যাঁ সে কি মা, তুমি তো দেখছি মাঝপথেই টিকিট কেটে ফেলাচ্ছ। তবে সাবধানে যেও। হ্যাঁ, আর এই ব্যাগের চেনটা সাবধানে টেনো। হ্যাঁ, তাড়াহুড়ো করো না জানো। অহিলি মাথা নেড়ে হাসল, কিন্তু তার চোখ দুটো ঋদ্ধিমানের দিকে স্থির। ট্রেনের গতি ধীরে ধীরে কমতে শুরু করেছে। চাকার ঘর্ষণের শব্দ বদলে যাচ্ছে একটা তীক্ষ্ণ ব্রেকে। বাইরের প্ল্যাটফর্মের হলুদ সোডিয়াম পেপার আলোগুলো
কুয়াশার মধ্যে দিয়ে উঁকি মারছে। ট্রেনে একটা মৃদু ঝাঁকুনি দিয়ে মালদহ টাউন স্টেশনে এসে পৌঁছল। ভোর 5:30। অহেলি তার ভারী ট্রলি ব্যাগটা নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। ঋদ্ধিমানও পিছু পিছু এলো। ট্রেনের দরজার মুখে দাঁড়িয়ে বাইরের কনকনে ঠান্ডা হাওয়া এসে লাগলো দুজনেরই মুখে। তাহলে আসি। অহেলি ব্যাগটা নামিয়ে ঋদ্ধিমানের দিকে তাকালো। তার মায়াবী চোখে একটা অদ্ভুত শূন্যতা। সাবধানে যাবেন। আর হ্যাঁ, ভুল করে একবার ট্রেনে ওঠা যায়, কিন্তু জেনে শুনে বারবার সেই ট্রেনে উঠলে নিজের গন্তব্যটাই হারিয়ে যায়। অহেলি কিচ্ছু না বলে ধীর পায়ে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে গেল। দরজার পাশে দাঁড়িয়ে ঋদ্ধিমান এক দৃষ্টে তাকিয়ে রইল বাইরে। কুয়াশা মাখা প্ল্যাটফর্মের একটু দূরে একটা পিলারের কাছে দাঁড়িয়ে আছে একজন যুবক, হাতে একটা গোলাপ ফুলের তোড়া। অনেক অহেলিকে দেখতে পেয়ে সে প্রায় ছুটে এলো। ঋদ্ধিমান দেখলো অনেক অহেলির হাত দুটো নিজের হাতের মুঠোয় চেপে ধরেছে, কিছু একটা বলছে খুব আকুল হয়ে। ঋদ্ধিমানের বুকের বাঁ দিকে একটা তীক্ষ্ণ ব্যথা মোচড় দিয়ে উঠল। সে চোখটা সরিয়ে নিল। তার আর দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। গল্পটা তো এখানেই শেষ। একটা ভাঙা সম্পর্ক জোড়া লাগতে চলেছে, আর সে তো কেবল একজন সহযাত্রী মাত্র। ঋদ্ধিমান ফিরে আসতে যাবে নিজের সিটে, ঠিক তখনই প্ল্যাটফর্মের ঘটনা প্রবাহে একটা অপ্রত্যাশিত মোড় এলো। অনেক হাঁটু গেড়ে বসে পড়েছে প্ল্যাটফর্মে। সে ক্ষমা চাইছে, কিন্তু অহেলির শরীরী ভাষায় কোনো আবেগ নেই। সে যেন একটা পাথরের মূর্তি। একটু দূর থেকে হলেও ঋদ্ধিমান বুঝতে পারল অনেকের কথায় কোনো অনুশোচনা নেই, আছে শুধু নিজের ভুল সংশোধনের একটা মরিয়া চেষ্টা। অহেলি হাত ছাড়িয়ে নিল। সে স্পষ্ট শুনতে পেল অনেক বলছে, আমার ভুল হয়ে গেছে অহেলি। ওই মেয়েটা আমাকে ধোঁকা দিয়েছে। আমি বুঝতে পেরেছি যে তুমি আমার আসল। প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও। অহেলির মাথায় হঠাৎ করে ভবতোষবাবুর সেই কথাটা বেজে উঠল। ব্যাগের চেন একবার কেটে গেলে যেমন জোড়া লাগানো মুশকিল, মনের বেলাতেও বোধ হয় ওই একই ব্যাপার। যে মানুষটা তাকে মাঝপথে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, আজ অন্য কোনো ট্রেন না পেয়ে সে আবার আগের স্টেশনে ফিরে এসেছে। এটা তো ভালোবাসা নয়, এটা তো স্রেফ স্বার্থপরতা। হঠাৎ গার্ডের বাঁশি বেজে উঠল। সবুজ পতাকা উড়ল বাতাসে। ইঞ্জিন একটা লম্বা তীক্ষ্ণ ভোঁ শব্দ করে জানিয়ে দিল তার এবারে কোনো সময় হয়েছে। চাকাগুলো ধীরে ধীরে গড়িয়ে পড়ল লোহার লাইনের উপর। ঋদ্ধিমান ট্রেনের দরজার হ্যান্ডেল ধরে নিস্তব্ধে দাঁড়িয়ে। ট্রেনটা ক্রমশ গতি বাড়াচ্ছে, প্ল্যাটফর্মটা পিছিয়ে যাচ্ছে। সে শেষবারের মতো চোখ তুলে তাকালো, কিন্তু এ কি? অনেককে প্ল্যাটফর্মে একা ফেলে রেখে অহেলি তার সেই ভারী ট্রলি ব্যাগটা নিয়ে প্রাণপণে দৌড়চ্ছে ট্রেনের দিকে। মেয়েটার চোখে মুখে অদ্ভুত এক জেদ, এক মুক্তির আনন্দ। অহেলির গলা কাঁপছে। ট্রেন তখন বেশ স্পিড নিয়েছে। ঋদ্ধিমানের বুকটা ছ্যাঁত করে উঠল। সে আর এক মুহূর্ত দেরি না করে নিজের শরীরের ভারসাম্য বজায় রেখে দরজার বাইরে হাতটা বাড়িয়ে দিল। অহেলি দৌড়তে দৌড়তে নিজের ব্যাগটা ছুঁড়ে দিল ট্রেনের ভেতরে, আর বড় মুহূর্তে ঋদ্ধিমানের শক্ত হাতটা খপ করে ধরে ফেলল। এক টানে অহেলিকে ট্রেনের ভেতরে টেনে নিল ঋদ্ধিমান। দুজনেই ছিটকে পড়ল দরজার পাশের ফ্লোরে। ট্রেনটা তখন মালদহ স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। অহেলি হাঁপাচ্ছে প্রচন্ড জোরে। তার চুলগুলো অবিন্যস্ত, নীল স্কার্ফটা খসে পড়েছে, কিন্তু তার মুখে একটা অদ্ভুত প্রশান্তির হাসি। সে ঋদ্ধিমানের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। কি হলো এটা? আপনি কি পাগল? ঋদ্ধিমানের চোখ বিস্ময়ে ফেটে পড়ছে। তার নিজেরও বুকের ধূপপোকানি থামছে না। অহেলি ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে নিজের জামাটা ঝেড়ে নিয়ে একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। তারপর ঋদ্ধিমানের চোখে চোখ রেখে এক অদ্ভুত মায়াবী গলায় বলল, পুরনো টিকিটটা ক্যান্সেল করে দিলাম। যে ট্রেনের ইঞ্জিন বিকল, সেখানে বসে থাকার চেয়ে নতুন লাইনে নতুন গন্তব্যের দিকে যাওয়া অনেক বেশি রোমাঞ্চকর।
তাই না? ফাইনাল ডেস্টিনেশন শিয়ালদা। ঋদ্ধিমান কোনো কথা বলতে পারল না, শুধু তার ঠোঁটের কোণে ফুটে উঠল একটা প্রশান্তির তৃপ্তির হাসি। ভোরের আলো ততক্ষণে স্পষ্ট হয়ে উঠেছে জানালার কাছে। মালদহ টাউন স্টেশনের শেষ সিগন্যাল পোস্টটা চোখের পলকে পেছনে মিলিয়ে গেল। ভোরের প্রথম সূর্যের সোনালি আলো এসে আছড়ে পড়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের দরজায়। ট্রেনের মেঝেতে হাঁটু গেড়ে বসে থাকা অহেলির অবিন্যস্ত খোলা চুলে সেই আলো যেন এক মায়াবী আভা তৈরি করেছে। ঋদ্ধিমান এখনো দরজার ভারী লোহার হাতলটা শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। তার নিজের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লাগছে। একটা আস্ত মানুষ চলন্ত ট্রেনের পাদানিতে লাফিয়ে উঠল, আর সে তাকে এক ঝটকায় টেনে তুলল। পুরো ব্যাপারটা কোনো রোমাঞ্চকর উপন্যাসের ক্লাইম্যাক্সের চেয়ে কম নয়। অহেলি, বড্ড বেশি ঝুঁকে নিয়ে ফেললেন না? পাহাড়কে পড়ে গেলে কি হতো? ঋদ্ধিমানের গলায় হালকা শাসন, কিন্তু তার চোখের তারায় এক অদ্ভুত স্বস্তি আর আনন্দ ঝিকমিক করছে। অহেলি মেঝে থেকে উঠে দাঁড়িয়ে নিজের স্কার্ফটা গলায় ঠিকমতো জড়িয়ে নিল। তার মুখে সেই জেদি হাসিটা এখনো লেগেই আছে। খুব শান্ত অথচ আত্মবিশ্বাসী গলায় সে বলল, যেখানে দাঁড়িয়েছিলাম সেটাও তো এক অন্ধকার খাদের কিনারাই ছিল ঋদ্ধিমান। লাফিয়ে পড়ার ঝুঁকিটা অন্তত এবার নিজের ইচ্ছে নিলাম। যে ট্রেনের চালক নিজেই গন্তব্য চেনে না, তার কামরায় বসে থাকার চেয়ে সঠিক ট্রেনের পাদানিতে ঝুলে থাকাও বোধহয় অনেক বেশি স্বস্তির। ঋদ্ধিমান কোনো উত্তর দিল না, শুধু মুগ্ধ চোখে তাকিয়ে রইল এই সদ্য খোলস ছেড়ে বেরোনো স্বাধীন মেয়েটার দিকে। তারা দুজনে ধীর পায়ে ফিরে এলো নিজেদের এসি কামরায়। ততক্ষণে সকালের পরিষ্কার আলোয় কামরা ভেসে যাচ্ছে। ভবতোষবাবু আপার বার থেকে নিচে নামার জন্য মইয়ের ধাপে পা বাড়াচ্ছিলেন। হঠাৎ অহেলিকে নিজের সিটে এসে বসতে দেখে তিনি রীতিমতো ভূত দেখার মতো চমকে উঠলেন। পা ফসকে যাওয়ার উপক্রম আর কি। আরে রাম 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 রাম, কি কাণ্ড মশাই! হ্যাঁ, ভবতোষবাবু চোখ কচলাতে কচলাতে প্রায় চিৎকার করে উঠলেন। তুমি না মালদা নেমে গেলে মালক কি নাকি? আমার চোখে সত্যি সত্যি জানিটা পড়লো। গিন্নি, ও গিন্নি, আরে ওঠো ওঠো ওঠো, দেখো মেয়েটা আবার জ্যান্ত হয়ে ফিরে এসেছে। দেখো গিয়ে, দেখো দেখো দেখো। ভবতোষবাবুর চিৎকারে তার স্ত্রীও কম্বলের ভেতর থেকে বিরক্ত মুখে উঁকি দিলেন। অহেলি এবার আর নিজেকে আটকে রাখতে পারল না, খিলখিল করে হেসে লুটিয়ে পড়ল। নেমে তো গিয়েছিলাম কাকু, কিন্তু দেখলাম স্টেশনের বাইরের রাস্তাটা বড্ড কাদায় ভরা, তাই ভাবলাম আপনাদের সাথে একেবারে শিয়ালদা অবধিই যাই। তাছাড়া আপনার ব্যাগের চেনের গল্প তো এখনো অর্ধেক বাকি। ভবতোষবাবু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের সিটে বসলেন। যাক বাবা বাঁচালে। আমি তো ভাবলাম ভোরের বেলা কোনো অসুরেরই আত্মার চক্করে পড়লাম কি না। তা ভালোই করেছো মা, মাঝপথে জার্নি ব্রেক করা ঠিক নয়। সোজা টার্মিনালে গিয়ে নামাই হলো বুদ্ধিমানের কাজ। ভবতোষবাবুর এই নিখাত রসিকতায় সকালের গুমোট ভাবটা কর্পূরের মতো উবে গেল। প্যান্ট্রির বয় ততক্ষণে গরম চা আর ব্রেড অমলেট নিয়ে হাজির। ট্রেনের কামরায় সকালের এই চা খাওয়ার গন্ধটা বড়ই অদ্ভুত। এতে যেমন থাকে একটা ঘরোয়া আমেজ, তেমনই থাকে এক অজানা শহরের হাতছানি। চায়ে চুমুক দিতে দিতে ঋদ্ধিমান জানালার বাইরে তাকালো। নর্থ বেঙ্গলের সেই চা বাগান, পাইনের শাড়ি আর কুয়াশা অনেক আগেই পেছনে ফেলে এসেছে কাঞ্চনকন্যা। এখন বাইরে ছুটছে বাংলার গ্রাম, দিগন্ত বিস্তৃত হলুদ সর্ষে ক্ষেত আর টলটলে পুকুর। রোদের আলো কাঁচ ভেদ করে সোজা এসে পড়ছে অহেলির মুখে। অহেলি এক দৃষ্টির ঋদ্ধিমানের দিকেই তাকিয়েছিল। হঠাৎ খুব চাপা গলায় সে বলল, আপনাকে একটা কথা বলা হয়নি ঋদ্ধিমান। থ্যাংক ইউ ওই মুহূর্তে হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য। ঋদ্ধিমান চায়ের ভাঁড়টা নামিয়ে রেখে একটু হাসল। হাত তো অনেকেই বাড়ায় অহেলি, কিন্তু কার হাত ধরতে হবে
কার হাত ছেড়ে দিতে হবে, এই সিদ্ধান্তটা সম্পূর্ণ আপনার ছিল। জানেন তো, ট্রেনের লাইনে মাঝে মাঝে পয়েন্ট বদলানো হয়, যাকে বলি ট্র্যাক চেঞ্জ। এই ট্র্যাক চেঞ্জ করার সময় না ট্রেনটা একটু কাঁপে, একটা বিকট শব্দ হয়, তারপর আবার সেমভাবে নতুন লাইনে ছুটতে শুরু করে। আপনার জীবনে আজ সকালে ওই ট্র্যাক চেঞ্জিংটাই হলো। অহেলির চোখের কোণটা হঠাৎ একটু চিকচিক করে উঠল। তবে এবার আর কোনো দুঃখের জল নয়, এটা এক অদ্ভুত মুক্তির আনন্দ। সে ঋদ্ধিমানের চোখের দিকে তাকিয়ে বলল, কিন্তু ট্র্যাক চেঞ্জ করার পর নতুন লাইনে কি সবসময় ভরসা করা যায়? যদি সেই লাইনটাও কোনো ভুল জাংশনে নিয়ে গিয়ে ফেলে? ভরসা তো করতেই হয়। ঋদ্ধিমান তার ডায়েরিটা আবার বের করলো। ভুল স্টেশনে পৌঁছলে আবার নতুন ট্রেনের টিকিট কাটতে হবে তো, কিন্তু তাই বলে তো আর চিরকাল স্টেশনের ওয়েটিং রুমে বসে থাকা যায় না, তাই না? বেলা বাড়ছে, ট্রেনের গতিও যেন ক্রমশ প্রখর হচ্ছে। ভবতোষবাবু তার স্ত্রীকে নিয়ে তাসের প্যাকেট খুলে বসেছেন। ঋদ্ধিমান তার ডায়েরির পাতায় ফাউন্টেন পেন দিয়ে কিছু একটা লিখছে এক মনে, আর অহেলি নিজের সেটে হেলান দিয়ে খুব শান্তভাবে সেই লেখাটা দেখছে। তাদের দুজনের মধ্যে কোনো কথা হচ্ছে না ঠিকই, কিন্তু এই নৈশব্দের মধ্যেও যেন এক গভীর কথোপকথন চলছে। ট্রেনের চাকার খটখট শব্দটা এখন যেন তাদের দুজনের হৃদস্পন্দনের সঙ্গে একই ছন্দে বাজছে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবার ধীরে ধীরে শহরতলির লাইনে প্রবেশ করছে। জানালার বাইরে এবার আর সবুজের সমারোহ নেই, বরং উঁকি দিচ্ছে বহুতল বিল্ডিং, ওভারব্রিজ আর লোকাল ট্রেনের ভিড়। কামরার ভেতরে যাত্রীরা একে একে নিজেদের মালপত্র গোছাতে শুরু করেছে। শিয়ালদহ স্টেশন আর খুব বেশি দূরে নেই। অহেলি তার ট্রলি ব্যাগটার হাতলটা শক্ত করে ধরল। তার বুকের ভেতরটা আবার কেমন যেন এক অদ্ভুত অজানা আশঙ্কায় কেঁপে উঠল। এই তো আর আধ ঘন্টা, তারপর শিয়ালদহের সেই বিশাল জংশন, হাজার হাজার মানুষের ভিড়ে ঋদ্ধিমান নামের এই সমান্তরাল লাইনটা কি চিরকালের মতো হারিয়ে যাবে, নাকি তাদের গন্তব্য একই টার্মিনালে এসে মিশবে? ঋদ্ধিমান ডায়েরি বন্ধ করে অহেলির দিকে তাকালো। তার চোখেও সেই একই প্রশ্ন। ট্রেনের সিগন্যাল এবার হলুদে পরিণত হয়েছে। গন্তব্য খুব কাছে। ট্রেনটা যখন শিয়ালদহের আউটার সিগন্যালে এসে একটু ধীর হলো, তখন বিকেলের রোদ মরে গিয়ে শহরের আকাশে একটা ধোঁয়াটে গোধূলি নেমে এসেছে। কাঞ্চনকন্যা এক্সপ্রেসের জানালার বাইরের দৃশ্যটা এখন আর কার্শিয়াংয়ের সেই শান্ত পাইনবন বা মালদহের কুয়াশা মাখা ভোর নেই। তার জায়গা নিয়েছে সারি সারি ফ্ল্যাট বাড়ি, লোকাল ট্রেনের ভিড় আর শহরের চেনা কোলাহল। কামরার ভেতরে ততক্ষণ সব যাত্রীরা নিজেদের মালপত্র গোছাতে শুরু করেছেন। একটা অদ্ভুত ব্যস্ততা সবার মধ্যে। ভবতোষবাবু তার গিন্নির বিশাল সুটকেসটা নামাতে গিয়ে রীতিমতো হাঁপাচ্ছেন। ঋদ্ধিমান হাসি মুখে এগিয়ে গিয়ে ভারী ব্যাগটা নামিয়ে দিল। আরে বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ভবতোষবাবু কপাল থেকে ঘাম মুছে এক গাল হেসে বললেন, তুমি না থাকলে আজই বুড়োর কোমরটা সোজা থাকতো না বাবা। তোমার কি তিনি অহিলির দিকে ঘুরে দাঁড়ালেন। নিজের খেয়াল দেখো মা, হ্যাঁ? মন খারাপ করবে না একদম, হ্যাঁ? জীবনটা কিন্তু অনেক বড়, আর এই ছেলেটা কিন্তু বড্ড ভালো। এর গল্পের বইগুলো কিনে পড়ো, চলি গো, ভালো দেখো। ভবতোষ কাকু আর কাকিমা কুলির পেছন পেছন দরজার দিকে এগিয়ে গেলেন। তাদের এই কথায় অহিলির ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠলেও হঠাৎ করে বুকের ভেতরটা কেমন যেন খুব ভারী হয়ে এলো। একটা অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করতে শুরু করেছে। এই যে গত 24 ঘন্টার একটা অদ্ভুত মায়াময় জগৎ, এই হাসি খুশি কামরা আর তার ঠিক উল্টো দিকে সিটে বসে থাকা এই শান্ত গভীর মানুষটা, সব কিছুই তো আর কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে।
ঋদ্ধিমান নিজের ব্যাকপ্যাকে ডায়েরি আর ফাউন্টেন পেনটা ঢোকাচ্ছিল। সে খুব চুপচাপ। তার চোখের সেই চেনা উজ্জ্বলতাটা যেন হঠাৎ করে একটু ম্লান হয়ে গেছে। সে ব্যাগটা কাঁধে নিয়ে উঠে দাঁড়ালো। বাড়ি যাওয়ার জন্য ক্যাব বুক করছে? হ্যাঁ, একটু আগে করলাম। স্টেশনের বাইরেই অপেক্ষা করবে। অহেলি তার ট্রলি ব্যাগের হাতলটা শক্ত করে ধরল। তার বুকের ধুকপুকানিটা হঠাৎ করে খুব বেড়ে গেছে। ট্রেনটা একটা চূড়ান্ত ঝাঁকুনি দিয়ে শিয়ালদহ স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে পুরোপুরি থেমে গেল। দরজা খুলে যেতেই বাইরের গরম হাওয়া আর কোলাহল এসে আছড়ে পড়ল তাদের উপর। মানুষজন হুড়মুড় করে নামতে শুরু করেছে। ঋদ্ধিমান আগে নেমে অহেলির ভারী ট্রলি ব্যাগটা প্ল্যাটফর্মে নামিয়ে দিল। তারপর তারা দুজন ভিড় বাঁচিয়ে প্ল্যাটফর্মের একটু একপাশে এসে দাঁড়ালো। চারপাশের এত মানুষের ভিড়, মাইকের ঘোষণা, কুলিদের হাঁকডাক, সবকিছুর মাঝেও তারা দুজন যেন একটা ছোট্ট বিচ্ছিন্ন দ্বীপের মতো দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। দুজনেই নিচের দিকে তাকিয়ে আছে। কেউ কোনো কথা বলছে না। কি বলে শুরু করবে বা কি বলে বিদায় নেবে সেটা যেন দুজনের কেউই বুঝতে পারছে না। অবশেষে অহেলি নিস্তব্ধতা ভাঙল। সে চোখ তুলে ঋদ্ধিমানের দিকে তাকালো। তার মায়াবী চোখ দুটো ছল ছল করছে। সকালে মালদা স্টেশনে ওইভাবে হাতটা না বাড়ালে আমি হয়তো ওখানেই শেষ হয়ে যেতাম ঋদ্ধিমান। আমি ভেবেছিলাম নর্থ বেঙ্গলের পাহাড়ে গেলে সব কষ্ট আমি ভুলে যাব, কিন্তু আসল সত্যিটা হলো পাহাড় আমাকে পালাতে সাহায্য করেছিল। আর আপনি আপনি আমাকে বাঁচতে শেখালেন। এই 24 ঘন্টায় আপনি আমাকে যে সম্মান আর স্পেস দিয়েছেন তার জন্য শুধু থ্যাংক ইউ শব্দটা বড্ড ছোট। ঋদ্ধিমান একটু অবাক হয়ে অহেলির দিকে তাকালো। মেয়েটার কথায় কোনো লুকোচুরি নেই, আছে একদম খাঁটি আবেগ। ঋদ্ধিমান মৃদু হেসে খুব নরম গলায় বলল, আমি কিছু করিনি হয়নি, আমি শুধু একটা হাত বাড়িয়েছিলাম। তো হাতটা ধরার সিদ্ধান্তটা সম্পূর্ণ তোমার ছিল। যে মেয়েটা একটা চলন্ত ট্রেনে লাফিয়ে ওঠার সাহস রাখে, তাকে বাঁচানোর জন্য কারোর দরকার হয় না। তুমি নিজেই নিজের হিরো। অহেলি একটু হাসার চেষ্টা করলো। তাহলে আসি। কথাটা বলতে গিয়ে অহেলির গলা দিয়ে যেন স্বর বেরোতেই চাইল না। সে ব্যাগটা ধরে এক পায়ে এগোলো। ঋদ্ধিমানের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। এই প্রথমবার তার মনে হলো কোনো একটা গল্পের পাতা সে কিছুতেই শেষ করতে চাইছে না। সে তো চিরকাল নিজের লেখা চরিত্রের সঙ্গেই কথা বলে এসেছে, কিন্তু আজ বাস্তবের এই মেয়েটাকে সে কিছুতেই ভিড়ের মধ্যে হারিয়ে যেতে দিতে রাজি নয়। অয়েলি, শোনো। ঋদ্ধিমান হঠাৎ করে একটু জোরেই ডেকে উঠল। অহেলি থমকে দাঁড়িয়ে ঘুরে তাকালো। তার চোখে একটা আশা, একটা চাপা উত্তেজনা। ঋদ্ধিমান এক পা এগিয়ে এসে খুব শান্ত কিন্তু অত্যন্ত আন্তরিক গলায় বলল, আমি একজন রাইটার। সাধারণত বইয়ের পাতাতেই আমার পৃথিবী, কিন্তু কাল কার্শিয়াংয়ের ক্যাফেতে তোমার ওই হুমড়ি খেয়ে পড়া থেকে শুরু করে এই প্ল্যাটফর্ম পর্যন্ত আমার মনে হচ্ছে তোমার সঙ্গে আমার কথা বলা এখনো শেষ হয়নি। আসলে আমি চাই না যে শেষ হোক। অহেলির চোখের কুলবে এবার সত্যি এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে কোনো কথা না বলে শুধু ঋদ্ধিমানের চোখের দিকে তাকিয়ে রইল। কলকাতার কফি হয়তো কার্শিয়াংয়ের ম্যাকওয়ের কফির মতো অতটা ভালো হবে না, কিন্তু ঋদ্ধিমান একটু লাজুক হেসে নিজের পকেট থেকে ফোনটা বের করলো। আমি তবে কথা দিচ্ছি, সামনের রোববার সন্ধ্যেবেলা কলেজ স্ট্রিটের কফি হাউসে গেলে, আমার সাথে গেলে তোমার কি খুব বোরিং লাগবে? যাবে আমার সাথে? অহেলির মুখের মেঘ কেটে গিয়ে সেখানে
এক ঝলক রোদ্দুর এসে পড়ল। সে খিলখিল করে হেসে উঠল সেই পুরনো চেনা ছন্দে। আপনার উপন্যাসের লেখা শোনার জন্য যাওয়াই যেতে পারে। অহেলি মুচকি হেসে নিজের ফোনটা বের করলো। আপনার নাম্বারটা বলুন, সেভ করে নিচ্ছি। নাম্বার আদান প্রদান হওয়ার পর অহেলি তার ফোনের স্ক্রিনটা ঋদ্ধিমানকে দেখালো। সেখানে লেখা, দ্য রাইটার ফ্রম কাঞ্চন কন্যা। আর আমি কি নামে সেভ করব? পাপু সে আছাড় খাওয়া মেয়ে? একদম না, অহেলি কপট রাগ দেখিয়ে বলল, লিখুন অহেলি। দুজনে একসঙ্গে হেসে উঠল। শিয়ালদহ স্টেশনের এই চূড়ান্ত ব্যস্ততার মাঝেও তাদের দুজনের মাঝখানের পৃথিবীটা যেন একদম শান্ত, স্নিগ্ধ আর রোম্যান্টিক হয়ে উঠল। ঋদ্ধিমান অহিলির ব্যাগের হাতলটা নিজের হাতে তুলে নিল। চলো ওকে স্ট্যান্ড অব্দি এগিয়ে দিই। দুজনে পাশাপাশি হাঁটতে শুরু করলো স্টেশনের বাইরের দিকে। অহিলির মনে হলো তার জীবনের সবচেয়ে সুন্দর যাত্রার আজ কোনো শেষ হলো না, বরং একটা নতুন সুন্দর আর বাস্তব জীবনের শুরু হলো। কার্শিয়াংয়ের সেই কনকনে ঠান্ডা আর মালদহের কুয়াশা পেরিয়ে কাঞ্চনকন্যা এক্সপ্রেস তাকে এমন একজনের কাছে পৌঁছে দিয়েছে যার সাথে সামনের পথটুকু হাঁটার কথা ভেবেই তার মনের ভেতর এক অদ্ভুত মিষ্টি রোমাঞ্চ তৈরি হচ্ছে। ট্যাক্সিতে ওঠার আগে অহেলি শেষবারের মতো ঘুরে তাকালো ঋদ্ধিমানের দিকে। রোববার কফি হাউস মনে থাকবে তো? রোববারের জন্য তো আমি কাল সকাল থেকে ওয়েট করব। ঋদ্ধিমান একটা স্নিগ্ধ হাসি দিয়ে হাত নাড়ল। ট্যাক্সিটা শহরের ভিড়ে মিশে গেল। ঋদ্ধিমান প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে একটা গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মনে হলো নর্থ বেঙ্গলের কুয়াশা আর কলকাতার এই ব্যস্ততার মাঝে আজ একটা নিখুঁত প্রেমের জন্ম হলো। কোথাও আবার মেঘের কোণে ফুটল নতুন আলো। পাহাড় চূড়ায় কেউ খুঁজে পেল এক অজানা দিক। ট্রেনের কামরায় অজান্তে কারা যেন বাসলো ভালো। নতুন ভোরের কুয়াশায় আবারও ফুটে উঠুক কাঞ্চনজঙ্ঘা ও একটি ট্রেনের টিকিট।